আমি আবার চলে এসেছি পার্ট 4 ভিডিও নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের এই প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে যদি দেখো, ভিডিওগুলোকে দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ অফ ইউজিং হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলের মেন অ্যাডভান্টেজ কি? আমরা যারা লাস্ট ভিডিও যারা দেখে এসছো, আমাদের মনে হয় শেষ প্রশ্ন এটাই ছিল যে হ্যাশ টেবিলের গল্পই কিন্তু ছিল। হ্যাশ টেবিলের মধ্যে কিন্তু আমাদের কি আর ভ্যালু পেয়ার করে কিন্তু ডেটা থাকে। যখনই আমরা ডেটা স্ট্রাকচারটা এইভাবে বানানো হয়েছে যে কি ভ্যালু পেয়ার, এটা কি 1, এটা ভ্যালু 1, এইভাবে কিন্তু ডিজাইন করা থাকে। আরেকটু কথা বলে দিই, হ্যাশ টেবিলের মধ্যে কিন্তু এই যে কি গুলো দেখতে পাচ্ছ, এই কি গুলো কিন্তু ইউনিক হয়। ইউনিক কথাটার মানে এগুলোর ভ্যালু কিন্তু রিপিট হবে না, ডুপ্লিকেট হবে না, ঠিক আছে? ভ্যালু তোমার ডুপ্লিকেট হতে পারে, কোনো অসুবিধার বিষয় নেই। তো এইবার প্রশ্নটা হচ্ছে, এই যে হ্যাশ টেবিলের মধ্যে মেন অ্যাডভান্টেজটা কোথায় আছে? দেখো, একদম সিম্পল কথায় বলছি, হ্যাশ টেবিলের যে ইনসার্টশন, যেহেতু আমরা ইনসার্ট করার সময়, ডিলিট করার সময় এবং ওটাকে রিট্রিভ মানে ওটাকে খুঁজে বার করা, এই তিনটে মেন কাজ কিন্তু যে কোনো ডেটা স্ট্রাকচার আমরা করি। ইনসার্ট, ডিলিট এবং রিট্রিভ মানে ফেচও বলতে পারো। তো হ্যাশ টেবিলের মধ্যে সব থেকে এগুলো ইজিলি হয়। ইজি বলতে গেলে এগুলো কনস্ট্যান্ট টাইমে বলতে পারো হয়। এগুলো কনস্ট্যান্ট বলতে গেলে অর্ডার অফ 1, আমরা যখন টাইম কমপ্লেক্সিটির কথা বলি, অর্ডার অফ 1 কে আমরা কনস্ট্যান্ট টাইম বলে চলি। তো সেই সূত্রে এখানে এই যে পয়েন্টস গুলো এখানে যে ভালো করে দেখে নাও, ইট গ্যারেন্টি স্টোরেজ, শর্টেড স্টোরেজ এলিমেন্ট এখানে বলেছে। তো অবভিয়াসলি এখানে শর্টিং এর কোনো গল্প কিন্তু হ্যাশ টেবিলে হয় না। নেক্সট বলেছে, ইট হ্যাজ এ কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি ফর ইনসার্শন, ডিলিশন এন্ড রিট্রিভাল। তো অবভিয়াসলি এটাই আমি বললাম যে তিনটে জিনিস, যে এখন ডেটা যখন ঢোকাবো, ডেটা যখন বার করবো, ডেটা যখন ডিলিট করবো, বার করবো মানে ফেচ করে আমি খুঁজছি ধরে নাও, আর ডেটা যখন ডিলিট করবো, এরকম সময় কিন্তু এদের খুব কনস্ট্যান্ট টাইম লাগে, মানে খুব কম সময় কাজ কিন্তু হয়ে যায়। এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। ইট ক্যান স্টোর আনলিমিটেড নাম্বার অফ এলিমেন্টস। তো সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম ডেটা স্ট্রাকচারে অ্যারে বাদ দিয়ে লিঙ্ক লিস্ট যখন চলে আসে, লিঙ্ক লিস্টে আমরা স্ট্যাক কিউ আমরা লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেই সূত্রে আমাদের আনলিমিটেড নাম্বার অফ ডেটা আমরা স্টোর করতে পারি, কোনো অসুবিধা নেই। তো ডিতে বলছি, ইট ইজ মোস্ট মেমোরি এফিশিয়েন্ট ডেটা স্ট্রাকচার। তো অবভিয়াসলি মেমোরি এফিশিয়েন্স যদি কথাটা বলা যায়, খুব খারাপ কথাটা হবে না, বাট আলটিমেটলি যেটা হ্যাশ টেবিলের সাথে যখন সব থেকে পারফেক্ট কথায় যায়, যে হ্যাশ টেবিলে সবসময় আমাদের ইনসার্শন, ডিলিশন এবং রিট্রিভাল কিন্তু কনস্ট্যান্ট টাইমে হয়ে যায়। এই হচ্ছে বেসিক আইডিয়া হবে। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাশ টেবিল প্রোভাইড আ ভেরি ফাস্ট অ্যাক্সেস টু ডেটা ইউজিং আ হ্যাশ ফাংশন এনেবলিং অ্যাভারেজ কনস্ট্যান্ট টাইম অপারেশন। তো সেই সূত্রে এখানে ডিসক্রিপশনও লেখা রয়েছে, এক্সপ্লেনেশন বলতে পারো, যে হ্যাশ টেবিল সব থেকে ফাস্টার অ্যাক্সেস কিন্তু ডেটাকে দেয় বাই ইউজিং সাম হ্যাশ ফাংশন। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে মুভ অন করি। নেক্সট প্রশ্ন খুবই সোজা, বলছে কাকে বলে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে যে কনভার্ট করবো, যে করি আমরা যখন ইন্ট থেকে নিয়ে আমরা যখন আমরা ফ্লোটে কনভার্ট করি, বা ফ্লোট থেকে আমরা ইন্টে কনভার্ট করছি, মানে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করাটাকে কি বলা হয় প্রোগ্রামিং এ? বেসিক কথা, এটাকে বলা হয় টাইপ কাস্টিং বলা হয়। খুব ইম্পর্টেন্ট, যখনই আমরা একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করি, একে বলে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং দু ধরনের হয়, একটাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং, একটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। ঠিক আছে, আমি নামগুলো তলায় ভালো করে লিখে দিচ্ছি। তো ইমপ্লিসিট টাইপ কাস্টিং কথাটার মানে হচ্ছে এটা কম্পাইলার অটোমেটিক করে না, এটা কম্পাইলার করে, এটা কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কম্পাইলার অটোমেটিক্যালি ইমপ্লিসিট টাইপ কাস্টিং করে নেয়। আর এক্সপ্লিসিট মানে একে প্রোগ্রামারকে করতে হয়, মানে আমাদের কোড লিখে কিন্তু আমাদের এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করতে হয়। এই হচ্ছে বেসিক গল্প। কোথায় ইমপ্লিসিট ব্যবহার করব, কোথায় এক্সপ্লিসিট ব্যবহার করব, এই যদি কথাটা আমরা একটু বলে থাকি, ধরে নাও আমরা ইন্টিজার লিখেছি, ইন্টিজার থেকে আমরা ফ্লোটে কনভার্ট করছি। দেখো, ইন্টিজারের কোনো ডেটা ছিল 5, ফ্লোটে কনভার্ট করাটা 5.0 হয়ে যায়। তো এই সূত্রে এটাকে বলা হয় যে ইমপ্লিসিট। দেখো, এটা কম্পাইলার অটোমেটিক করছে, এটাকে আমরা বলতে পারি আরেকটা কথায় ওয়াইডেনিংও বলা হয়। ঠিক আছে, তাই এটা কেন এই কথাগুলো আমি এখানে বললাম, অনেক সময় প্রশ্ন এখান থেকে দিতে পারে। এই যে প্রশ্ন পরীক্ষায় আমরা বসবো, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আর এক্সপ্লিসিট মানে দেখো, ফ্লোট থেকে ইন্ট, কোনো ডেটা যারা রয়েছে ফ্লোটে, সেখান থেকে আমি ইন্টে কনভার্ট করছি, ধরে নাও 5.5 রয়েছে, সেখান থেকে 5 হয়ে যাবে। তো এখানে একে বলা হয় ন্যারোইংও বলা হয়। দেখো, এটা কেটে বাদ দিয়ে দিলাম। তো এইসব সময় এটা একটা প্রোগ্রামারদের লিখতে, এটা কম্পাইলার
কম্পাইলার অটোমেটিক করেন। অনেক সময় এটা দেখেছো যখন কোনো ফ্লোট ভেরিয়েবলের ডেটা ইন্টে অ্যাসাইন করছো, অনেক সময় এরার দিয়ে দিয়েছে, আমাদের ম্যানুয়াল করতে হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। তাহলে প্রশ্নের উত্তর কি হবে এগুলো যে ডিসক্রিপশন বলে দিলাম। প্রশ্নের উত্তর হবে কাস্টিং। টাইপ কাস্টিং কথাটা পুরো কোথাও নেই, ইন্ডেক্সিং, হ্যাশিং, ট্রাভার্সিং গুলো হয় না। তো অ্যান্সার হবে কাস্টিং। কাস্টিং আমরা কি করি? ইউজ টু কনভার্ট আ ভেরিয়েবল অফ ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার ইন প্রোগ্রামিং। তো ডিসক্রিপশন লেখা আছে, অনেক কিছু কথা বলে দিলাম এখান থেকে। তো নেক্সট প্রশ্নে চলে এসেছি, হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের স্ট্রাকচার কি আমরা একটু দেখে নিই। হ্যাশ যখন আমরা ইনক্লুড কথাটা প্রথমে দিতে হয়, আশা করি জানো। তারপরে আমাদের stdio, আমি তো মোটামুটি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি কোনো ফাংশন ইউজ করো, সেই ফাংশনের ডিক্লারেশনটা করতে হবে, তারপর আমাদের মেন ফাংশন হবে। এই হচ্ছে বেসিক আমাদের স্ট্রাকচার হয় নর্মালি আমাদের সি প্রোগ্রামের, সেটাই চেয়েছে বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। তাহলে কি হবে আমরা দেখবো, হেডার ফাইল, ফাংশন, মেন ফাংশন আর বডি। তো মেন বডি বলে কিছু জিনিস হয় না, তো হয়ে গেল, এটা বাদ দিয়ে দিলাম, এটা হবে না। ডিক্লারেশন, ডেফিনেশন, মেন ফাংশন, এটাও হবে না। এবার দেখো প্রি প্রসেসর, ডাইরেক্টরি, ডিক্লারেশন এন্ড মেন, এটাই বলেছিলাম। দেখো হ্যাশ ইনক্লুডটা কি, ওয়ান কাইন্ড অফ বলা হয় প্রি প্রসেসর, ডাইরেক্টরি বলা হয়। তো এই জন্য সি হবে অ্যান্সার, ঠিক আছে। প্রি প্রসেসর, ডাইরেক্টরি, ডিক্লারেশন আর মেন, এই হচ্ছে বেসিক আইডিয়া। আর টিপিক্যাল সি প্রোগ্রাম বিগিনস উইথ প্রি প্রসেসর, ডিরেক্টরি, allowing by variable declaration and the main function। এই হচ্ছে বেসিক আইডিয়া হয়ে গেল। বুঝতে পারলে যে এটা সি প্রোগ্রামিং অলরেডি তোমরা জানো, বেসিক আইডিয়া আছে। তো প্রথমে আমাদের এই টার্মস গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাশ ইনক্লুড stdio.h, বা তোমরা যা হেডার ফাইলগুলো ব্যবহার করে হেডার বলবে না, ওটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টরি। ইম্পর্টেন্ট কথাগুলো এখান থেকে খুব মার্ক ডাউন করে আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। এই কেন কি এই পরীক্ষায় হয়তো এরকম ধরনের প্রশ্ন থেকে আমাদের প্রশ্ন আমরা দেখতেই পারি। নেক্সট বলছে যে সিঙ্গেল লাইন কমেন্ট আমরা কিভাবে দেবো, মানে তার কারেক্ট সিনট্যাক্স কি আছে। সিঙ্গেল লাইন দু রকম কমেন্ট হয়, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট, আর এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। এগুলো একটু মাথায় রাখবে, এটাকে সিঙ্গেল লাইন এস লিখলাম, এটাকে মাল্টি লাইনে বলে এম লিখলাম। তো প্রশ্নে দেখতে পাচ্ছ সিঙ্গেল লাইন কমেন্ট এ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্নে চলে এসেছি, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ মেইন ফাংশন ইন সি প্রোগ্রাম, মানে মেইন ফাংশনের মেজর কাজটা কি। দেখো আমরা এইটুকু, আমরা সেটা সি প্রোগ্রামিং এর কথা বলবো না, যে কোনো প্রোগ্রামিং এ মেন যে ফাংশনের একটা মেজর কাজ কি আছে বলে দিই। যখনই আমরা প্রত্যেকটা, সে সি বলো, সি প্লাস প্লাস বলো, জাভা বলো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন ফাংশন থাকে, আর মেন ফাংশনের মধ্যেই কিন্তু আমরা প্রোগ্রাম লেখা শুরু করি। তারপর আমরা ফাংশন কল করলে সেটা বাইরে লিখি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন ফাংশন মানে হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার বলতে পারো, বা আর্কিটেকচার তৈরি করে দিয়েছে, যে মেন ফাংশনের যে ফার্স্ট লাইনটা হবে সেখান থেকে কিন্তু এক্সিকিউশন শুরু হবে। তার মানে অপারেটিং সিস্টেম বুঝবে যে এখান থেকে আমার কাজটা করানো শুরু করতে হবে। মানে এইটা হচ্ছে প্রথম লাইন, যেটা কিনা আমাদের যখন আমরা ইএক্সি ফাইল তৈরি হবে বা আমাদের মেশিন লেভেল যে কোডটা তৈরি হয়, সেখানে আমরা এটা আমাদের প্রথম লাইন হয়ে যাবে। তাহলে এই অর্ডারে কিন্তু আমাদের প্রোগ্রাম থাকবে, এটাইকে কিন্তু আমরা সিপিইউ কে এই অর্ডারিং এ দেবো। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে মেইন ফাংশনের যে ফার্স্ট লাইন, সেখান থেকে কিন্তু আমাদের এক্সিকিউশন শুরু হয়। ইট এক্সিকিউট প্রোগ্রাম স্টেটমেন্ট, এটা একদম টিতে অ্যান্সার লেখাই রয়েছে যে এটা দিয়ে আমাদের এক্সিকিউশন কিন্তু শুরু হয়। ইট ইনক্লুড লাইব্রেরি, ভেরিয়েবল, ডিক্লেয়ার ফাংশন, এগুলো কিন্তু একদমই ঠিক উত্তর না। আলটিমেট উত্তর কিন্তু আমাদের প্রোগ্রাম স্টেটমেন্টের এক্সিকিউশনটাই আলটিমেট কথা, মানে এখান থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয় বলতে পারো। নেক্সট 6 নম্বরে চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড ডেটা টাইপ। এগুলো ভ্যালিড ডেটা টাইপ কোনগুলো না। দেখো ইন্টিজার রয়েছে, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল। দেখো ইন্টিজার বলে কিছু হয় না, ইন্ট বলে হয়, ঠিক আছে। ইন্টিজার বলে কিছু হয় না, এটা কিন্তু ইন্ট বলে। আর এই প্রশ্নটা কিন্তু 2016 সালের প্রশ্ন। আমি অনেক কমেন্টে আসছে যে এই প্রশ্নগুলো 2016 সালের না, আমরা যেহেতু মিক্স অ্যান্ড ম্যাচ অর্ডারে করছি, সবগুলো একসাথে রয়েছে। তো সেই ক্ষেত্রে কোন ইয়ারে কোন পেপারটা এসছে তার আমি কিছু কিছু প্রশ্ন যেটা আমার মনে আছে আমি বলে দেবো। এটা কম্পিউটার সায়েন্সে এসেছিল 2016 সালে এই প্রশ্নটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড ডেটা টাইপ। সেই ক্ষেত্রে দেখো ইন্টিজার বলে কিছু হয় না, ফ্লোট, ক্যার, ডাবল এগুলো হয়। তাহলে এটা হবে ইন্ট বলে হয়, ঠিক আছে, নট ইন্টিজার। এটা হচ্ছে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বলতে পারো, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার সেট ইউজিং সি ল্যাঙ্গুয়েজ কল। সি ল্যাঙ্গুয়েজে কোন ক্যারেক্টার সেটটাকে ইউজ করা হয়। যে আমরা লিখি না ক্যারেক্টার, যে এ লিখি, তারপরে এখানে কোডস দিই, বি লিখি, কোডস দিই। তাহলে এই কোডসের হিসাব মতন কি আমরা অ্যাসকাই ভ্যালু কিন্তু আলটিমেটে মানে আমরা ধরি, যখনই আমরা এই কথাগুলো বলি এটাকে অ্যাসকাই ভ্যালু বলা হয়। সি কিন্তু অ্যাসকাই ভ্যালুর উপর ডিপেন্ড করে, খুব ইম্পর্টেন্ট কথা। এটাকে অ্যাসকি কোড বলতে পারো বা অ্যাসকাই ভ্যালুও বলতে পারো। তো সেই সূত্রে এ হবে অ্যান্সার। মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ক্যারেক্টার সেটটাকে নিয়ে ডিল করি, এটাকে বলা হয় অ্যাসকি কোড ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে। তো সি ইউজ অ্যাসকি কোড ক্যারেক্টার সেট টু রিপ্রেজেন্ট ক্যারেক্টার, এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট প্রশ্নে চলে গেলাম, হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিক্লেয়ার আ ভ্যারিয়েবল। কোন কিওয়ার্ডস দিয়ে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি। দেখো এখানে যেগুলো দিয়েছে ক্রিয়েট, ডিফাইন, ভ্যার,
এগুলো কি আমরা ইউজ করি? নর্মালি ইউজ করি না এগুলো, কিন্তু আমরা কি ইউজ করি? ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে, ঠিক আছে, ক্যার হতে পারে, ডাবল হতে পারে। আমি পাশে পাশে লিখে দিলাম, প্রশ্ন হয়তো এই বছর এরকম প্রশ্ন হয়তো আসতে পারে, ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে উত্তর কিন্তু আমাদের ইন্টই হবে, কারণ ইন্টের পরই আমরা ভেরিয়েবলের নাম কিন্তু লিখি। খুব ইম্পর্টেন্ট কথার মধ্যে একটা কথা। পরের প্রশ্নে চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভ্যালিড আইডেন্টিফায়ার ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো। ভ্যালিড আইডেন্টিফায়ার মানে ভ্যালিড ভেরিয়েবল নেম বলি। এই ভ্যালিড আইডেন্টিফায়ার কথাটার মানে হচ্ছে ভ্যালিড ভেরিয়েবল নেম, মানে একটা ভেরিয়েবলের যখন নামকরণ করব কোনটা ভালো কোনটা খারাপ, মানে কোন এই যে অপশনের মধ্যে যেগুলো রয়েছে কোনগুলো ভ্যালিড বলে বলতে পারি। দেখো প্রশ্নে একটা কথা বলে দিই, এটা যে কিছু রুলস আছে যে কখনো আমাদের নাম্বার দিয়ে শুরু হবে না, এই হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। ফার্স্ট লাইন লিখে দিলাম। আমরা কোনো রকম স্পেশাল ক্যারেক্টার স্পেস কিন্তু ইউজ করতে পারবো না, ঠিক আছে। যখনই আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, অ্যালফাবেট দিয়ে শুরু করতে পারো। আর কোনো স্পেশাল ক্যারেক্টার বলতে গেলে স্পেশাল ক্যারেক্টার বলতে গেলে @ ইউজ করবো না, নট ইউজ করবো না, যেরকম আমাদের কিবোর্ডে আছে হ্যাশট্যাগ, পার্সেন্টেজ, হ্যাঁ অ্যাম্পারসেন্ট, স্টার, এগুলো কিন্তু ব্র্যাকেট, এগুলো আমরা ইউজ করতে পারবো না। কি ইউজ করতে পারবো স্পেশাল ক্যারেক্টারের মধ্যে? অনলি আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট কথা, আন্ডারস্কোর কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এই যে আন্ডারস্কোর ইউজ করি, এটা আমরা স্পেস তো ব্যবহার করতে পারছি না। তো সেই সূত্রে ভালো করে দেখে নাও আমাদের যে অপশনস গুলো রয়েছে, দেখো 1 2 3 ভ্যাট, তাহলে অবভিয়াসলি হবে না, প্রথমে ডিজিট রয়েছে। এইটা দেখো আন্ডারস্কোর, হ্যাঁ আন্ডারস্কোর প্রথমে হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে ভ্যালিড। ইফ তো একটা কিওয়ার্ড হয়ে গেল, আমরা জানি কন্ডিশনাল স্টেটমেন্ট, আর এখানে আমরা এই যে মাইনাস সাইন এরকম ভাবে করতে পারবো না, তো যদি অ্যান্সার হয়ে যাবে বি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখানে লেখা আছে আইডেন্টিফায়ার মানে ভেরিয়েবল ক্যান নট স্টার্ট উইথ ডিজিট অর রিজার্ভ কিওয়ার্ড, আমরা ইউজ করতে পারবো না। স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো, লাইক হাইফেন্স, এগুলো ইউজ করতে পারি না। আমি লিখে দিয়েছি তলায় তলায় সবগুলো, তোমরা একটু দেখে নেবে। নেক্সট প্রশ্নে চলে আসলাম, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার সেট দ্যাট অ্যান আইডেন্টিফায়ার ইন সি ক্যান হ্যাভ। একটা আইডেন্টিফায়ার মানে ভেরিয়েবলের কতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টার সেট হতে পারে, ঠিক আছে। দেখো আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ধরে নাও ভি, তার মধ্যে ক্যারেক্টার কতগুলো ম্যাক্সিমাম নাম্বার হতে পারে। দেখো সত্যি কথা বলতে অনেকগুলো এখানে 64 32 মেরে দেবে, কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ ক্যারেক্টার সেট হতে পারে এটা কিন্তু কোনো স্ট্রিক্টলি কিন্তু আমরা ফিক্স এইভাবে বলতে পারি না, কেন কি এই ভেরিয়েবলটা ডিপেন্ড করে ডেটা টাইপের উপর, আর এক একটা ডেটা টাইপের উপর এক একটা গল্প রয়েছে, ঠিক আছে। তো সেই সূত্রে আমরা এইভাবে বলতে পারবো না যে কোন ভেরিয়েবল, মানে একটা নর্মাল ভেরিয়েবলের মধ্যে কতগুলো ম্যাক্সিমাম ক্যারেক্টার সেটা এইভাবে বলা যায় না। তার জন্য অ্যান্সার হবে ডি, দেয়ার ইজ নো লিমিট। কেন? দেখো এটা উত্তরটা এক্সপ্রেশনটা ভালো করে দেখে নাও। দ্য সি স্ট্যান্ডার্ড ডাজ নট রেস্ট্রিক্টলি লিমিট দ্য লেন্থ অফ আইডেন্টিফায়ার বাট সাম কম্পাইলার মে ইম্পোজ লিমিট। এটা কম্পাইলার টু কম্পাইলার ডিপেন্ড করে, এটা ডেটা টাইপের উপর ভ্যারি করে, কারণ ইন্টিজারের আলাদা, ডাবলের আলাদা, লং এর আলাদা, সবকিছুর কিন্তু গল্প আলাদা, ক্যারেক্টারের আলাদা। তো সেই সূত্রে আমরা ওইভাবে ফিক্স বলতে পারবো না একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিফায়ার মানে একটা ভেরিয়েবলের মধ্যে কতগুলো ক্যারেক্টার সেট থাকতে পারবে ম্যাক্সিমাম, এইভাবে কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু বলা যায় না, কারণ কি ডিপেন্ড করা হয় এটা ডেটা টাইপের উপর। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা, এবং এটা কম্পাইলের উপরও কিন্তু ডিপেন্ড হয়। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। নেক্সট প্রশ্নে চলে আসলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড সি কিওয়ার্ড। কোনগুলো ভ্যালিড কিওয়ার্ড না? আমাদের 32টা কিওয়ার্ড আছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিলাম, যে প্রশ্নটা যেহেতু রয়েছে আসতে পারে এই বছর এখান থেকে প্রশ্ন, যে আমাদের কতগুলো সিতে কিন্তু কিওয়ার্ড থাকে, 32টা কিওয়ার্ড আছে। তো সেই সূত্রে কোনটা ভ্যালিড কিওয়ার্ড না? দেখো ওয়াইড, ফর, ডু এগুলো তো শুনেছিল লুপের নাম, কিন্তু লুপ বলে কোনো জিনিস কিন্তু আমরা শুনিনি। প্রশ্নে বলেছিল নট, সেই সূত্রে এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে, লুপ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো লেখাও রয়েছে যে লুপ বলে কোনো কিওয়ার্ড হয় না। নেক্সট প্রশ্ন চলে গেলাম 12 নম্বরে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ রিটার্ন স্টেটমেন্ট ইন আ সি ফাংশন। যে সিতে যখন ফাংশন লিখে মেনের মধ্যেও লিখে, দেখো আমরা ইন্ট যখন মেন কথাটা লিখি আমাদের লাস্টে কিন্তু, এখন ম্যাক্সিমাম যারা দেব সি প্লাস প্লাসে করে আসো তোমাদের ভয়েড মেন লিখলে কিন্তু চলবে না, লাস্টে তোমায় কিন্তু এখানে রিটার্ন 0 তোমাদের লিখতে হয়। রিটার্ন কথাটার মানে কি? দেখো যখনই প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়, প্রোগ্রাম এক্সিকিউট করলো, তো প্রোগ্রাম এক্সিকিউট করা মানে আমাদের যে কার্সারটা, ধরো না আমি একটা সিম্পল কথা বলছি, মেনের কথা না বলে আমি মেন থেকে একটা ফাংশন কল হয়েছে ধরো ফান বলে, এই ধরনের ইন্ট ফান বলে একটা ফাংশন কল হয়েছে, সেখানে আমরা এখানে লিখছি আর লাস্টে রিটার্ন লিখেছি। তার মানে গল্পটা কি? গল্পটা হচ্ছে রিটার্ন, কিছুটা রিটার্ন করছে যে আমার যখন এই কলটা ধরুন এখান থেকে শুরু হলো, কল করে আমাদের এই ফানে গেল, ফানে এই লাইন এক্সিকিউট করার পর তাহলে কার্সারটাকে তো আবার ফেরত দিতে হবে এখানে, আলটিমেটলি এই কন্ট্রোলটাকে ফেরত দেওয়া, রিটার্নটাকে ইউজ করি কেন? যে কন্ট্রোল দিয়েছে তাকে কন্ট্রোলটাকে ফেরত দেওয়াটার মেন কাজ। যদি আইডিয়াটা বলি তাহলে আলটিমেটলি রিটার্ন, যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং, রিটার্ন তো কিছু ভ্যালু নিয়ে আসে, তার মানে ফাংশন এক্সিকিউট করার পরে কিছু ভ্যালু এবং প্লাস কন্ট্রোল দুটোই কিন্তু নিয়ে যাচ্ছে, কিন্তু ভ্যালুটাও নিয়ে গেল এবং তার কন্ট্রোলটাও নিয়ে গেল। ফাংশনের এই ফাংশনের
এটা নর্মাল ইউজার ডিফাইন ফাংশন বলে আমরা ভ্যালু পাচ্ছি, কিন্তু যখন মেন ফাংশনে যখন রিটার্নটা লিখছো তখন কি হয়, ওয়েস কন্ট্রোল দেয় আর ওয়েসকে কন্ট্রোল ফিরিয়ে দেয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আলটিমেটলি অ্যান্সার কি হবে, রিটার্ন আ ভ্যালু ফ্রম দ্য ফাংশন। এটা তো আলটিমেট কথা, কারণ এখানে অপশনে এগুলো কিছু নেই, যেটা আমি বললাম কন্ট্রোল ফেরত দেয়, এরকম কোনো অপশন নেই। যদি দেয় তাহলে তোমরা মারতে পারো, এটা আইডিয়া পেয়ে গেলে। টার্মিনেট দ্য প্রোগ্রাম, প্রিন্ট দ্য আউটপুট, ডিফাইন নিউ ভ্যারিয়েবল, আর হচ্ছে রিটার্ন ভ্যালু ফ্রম দ্য ফাংশন। এই তিনটে তো অপশন কোনোভাবেই কাছাকাছি যাচ্ছে না, বা ওটা অ্যাকচুয়াল অ্যান্সারই না। অ্যান্সার হচ্ছে এইটাই কাছাকাছি যাচ্ছে। তাহলে এখানে দু রকম কথা হতে পারে, এক হচ্ছে কন্ট্রোল ফিরিয়ে দিচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে ভ্যালুও দিচ্ছে। তাহলে যেই ভ্যালুটা এক্সিকিউট করেছে ফাংশনটা, সেই ফাংশনের ভ্যালুটা কিন্তু ওখানে যে কল করেছে তাকে কিন্তু দিয়ে দেওয়া। এটাই কিন্তু তোমাদের এক্সপ্লেনেশনে লেখা রয়েছে, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নে চলে এসেছি, হোয়াট ইজ দ্য প্রাইমারি কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উপস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উপস এর প্রাইমারি কনসেপ্ট কি? দেখো আলটিমেটলি এখানে কথা কি লিখেছে, অবজেক্ট, ঠিক আছে। এবার তোমরা খোঁজো ফাংশন, ভেরিয়েবল, অবজেক্ট, পয়েন্টার। তাহলে কি পাচ্ছ, অবজেক্ট। না দেখলেও বুঝিয়ে যাবে যেখানে ক্লাস এবং অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করায়। বেসিক যদি কথা বলি, একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যখন আমরা ইমপ্লিমেন্ট করি, সবসময় আমাদের ক্লাস তৈরি করতে হয়, তারপর সেই ক্লাসের অবজেক্ট। ক্লাসকে বলা হয় ভার্চুয়াল কনসেপ্ট, আর অবজেক্ট তার রিয়েল কনসেপ্ট বলতে পারো। যেরকম আমি যদি বলি যে আমাদের ফ্রুট, তোমাদের ভেবে দেখো তো, এই ফ্রুট মানে হচ্ছে আমাদের ফল। আমরা ফল কখনো খাই না, আমরা কি খাই, আমরা খাই আম খাই, ম্যাঙ্গো খাই, আমরা খাই অ্যাপেল খাই। তো সেই সূত্রে ফ্রুটের একটা ক্লাস, তার মধ্যে ম্যাঙ্গো বিলং করে। তাহলে ক্লাস হচ্ছে একটা ভার্চুয়াল কনসেপ্ট, আর অবজেক্ট হচ্ছে তার রিয়েল এক্সিস্টেন্স বলতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। এই হচ্ছে গল্প, এক্সপ্লেনেশন তাই বলা রয়েছে। নেক্সট প্রশ্নে চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোইং নট আ ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ হুপ। যেটা কোনটা ফান্ডামেন্টাল কনসেপ্ট না। দেখো আমাদের হুপসের যদি প্রিন্সিপালের কথা বলি, একটাকে বলা এনক্যাপসুলেশন। প্রশ্ন আগে এটা দিয়ে খুব ডিটেলসে আছে। এনক্যাপসুলেশন ফার্স্ট হচ্ছে এনক্যাপসুলেশন, দ্বিতীয় হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন, 3 নম্বর হচ্ছে ইনহেরিটেন্স, 4 নম্বর হচ্ছে পলিমরফিজম। এই চারটে আমাদের বলতে পারো ফান্ডামেন্টাল কনসেপ্ট বা ক্যারেক্টারিস্টিক অফ হুপসও বলতে পারো। এনক্যাপসুলেশন কি বলে, ডেটা ফাংশনকে একসাথে বাইন্ড করে রাখে। ডেটা অ্যাবস্ট্রাকশন কি বলে, হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে না, আম খাও গুটলিয়া মাত গিনো। এই হচ্ছে বেসিক, মানে যেটা দরকার সেটুকু দেখাও, বাদ বাকিটা আমাদের আর তোমার জানার দরকার নেই। ইনহেরিটেন্স মানে কি, অলরেডি একটা কাউট থেকে আমরা জিনিস নিচ্ছি, এটাকে ইনহেরিটেন্স বলা হয়। পলিমরফিজম মানে একই জিনিসের মাল্টিপল ফর্ম। তাহলে এগুলো হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট অফ আমাদের বা ক্যারেক্টারিস্টিক আমাদের হুপস বলতে পারো। তাহলে এখানে দেখো এটা বলছে নট বলেছে, যেহেতু পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, তো এগুলো ইয়েস, নট তো না। নট হচ্ছে ইটারেশন। ইটারেশন বলে কোনো কিছু হয় না উপসের মধ্যে, তাই অ্যান্সার কিন্তু ইটারেশন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে আসলাম, ইন উপস হোয়াট ইজ এনক্যাপসুলেশন। এক্ষুনি বললাম ডেটার ফাংশনকে বাইন্ড করা। আলটিমেটলি দেখো হাইডিং ডেটা ফাংশন টুগেদার তো হবে না, বাইন্ড ডেটা ফাংশন টুগেদার। এই কথাটাই আমি এক্ষুনি বললাম, এটাই কিন্তু অ্যান্সার। সবসময় মাথায় রাখবে ডেটা এবং ফাংশনকে বাইন্ড করে রাখাটা, যাতে আউটার ওয়ার্ল্ড থেকে প্রোটেক্ট করতে পারি, এটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। এই যে আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করি না, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে প্র্যাকটিক্যাল ফর্ম অফ এনক্যাপসুলেশন। যে আমরা পাবলিক মানে সবাই অ্যাক্সেস পাবে, প্রাইভেট মানে কেউ পাবে না, প্রোটেক্টেড মানে কিছু লোক পাবে কিছু লোক পাবে না। এই যে আইডিয়াগুলো, এটা কিন্তু এনক্যাপসুলেশনকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ে বলতে পারো। লাস্ট প্রশ্নে চলে এসেছি, হোয়াট ইজ দ্য কি অ্যাডভান্টেজ অফ ইনহেরিটেন্স ইন উপস। ইনহেরিটেন্সের কি অ্যাডভান্টেজ কি, মানে ইনহেরিটেন্স কনসেপ্টটা দিলে কি হয়, এটাকে বলে কোড রিইউজাবিলিটি। একটা কথা বলে দিই, ইনহেরিটেন্স কথাটা কি বলে, ধরো না আমি একটা কোনো ক্লাস তৈরি করেছি, তার মধ্যে কিছু কোড লিখেছি, ঠিক আছে। ধরো না ক্লাস এ আছে, ফের আমি ক্লাস বি আমি লিখছি। আমি দেখো আমি কি ফের সেই কোডগুলো লিখবো? বেটার না আমি যদি কোডগুলো এখান থেকে কোনোভাবে পেয়ে যাই, তাহলে আমাদের কোডকে আর বারবার লিখতে হচ্ছে না। তাহলে আমি যদি ইনহেরিট করি, ওই ক্লাস বিটা যদি ক্লাস এ কে ইনহেরিট করে, তার মানে ইনহেরিটেবল ফিচার্স গুলো কিন্তু বি তে চলে আসবে। তো সেই সূত্রে একে বলা হয় কিন্তু কোড রিইউজাবিলিটি কিন্তু অনেকটা ভালো এখানে হয়ে যায়। তো এই প্রশ্ন, এই পুরো কনসেপ্ট গুলো কিন্তু আমরা সি প্লাস প্লাস প্লেলিস্টে পুরো কভার করেছি। তোমরা সি প্লাস প্লাস পুরো কমপ্লিট আমার কিন্তু প্লেলিস্ট হয়ে গেছে, তোমরা চাইলে ওখান থেকে ইন ডেপথ ক্লিয়ার করতে পারো কিভাবে হয় কি না হয়। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যদি কথা বলি, এটাকে বলে কোড রিইউজাবিলিটির জন্য কিন্তু ইনহেরিটেন্স খুবই আমাদের সাহায্য করে। তো এই আমাদের 16টা প্রশ্ন এখানে শেষ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যারা এই পরীক্ষাটা দেবে, তাদের মধ্যেও তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কেন কি আপকামিংসে কিন্তু আমরা এরকম ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের অ্যান্সার নিয়ে কিন্তু আমরা চলে আসবো। আর এই ভিডিওর নোটসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে এই ভিডিওর দেওয়া রয়েছে। আজকে ডিসকাস করা কোশ্চেনগুলোর মধ্যে কোনো কিছু ডাউটস থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাদের জানিও, আমি সেইগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আবার পরের পার্টে তোমাদের দেখা হচ্ছে।